সালামু আলাইকুম। ক্লিনিক্যাল সেশন ওয়ানে আপনাদের সকলকে স্বাগত। আমরা আজকে কিছু অসপি দুই একটা ডিসকাস করব এবং একটা প্রশ্ন আলোচনা করার চেষ্টা করব। ওকে, এই প্রশ্নগুলো আমাদের আপকামিং কোনো অসপি পরীক্ষার ক্ষেত্রে, বিশেষ করে এফসিপিএস ফাইনাল অথবা এমডি, তাদের জন্য খুবই হেল্পফুল হবে বলে আমার বিশ্বাস। ওকে, সো স্টে টিউন থাকবেন এবং সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। সো আমাদের প্রথম স্টেশন হচ্ছে, একটা পেশেন্ট আমার কাছে এসেছে ডিসফেজিয়া এবং জয়েন্ট পেন নিয়ে ফর অ্যাবাউট লাস্ট 8 মান্থস। অন কোয়ারি হি ইজ হ্যাভিং সাম রিকারেন্ট উইকনেস ইন দ্য লিম্বস। ওকে, এরকম সিনারিও গুলো যখন থাকবে তখন আমাদের আর কিছু, অনেক সময় যে লুক্রেটিভ ডায়াগনোসিস গুলো থাকে, এগুলো কিন্তু অনেক সময় আমাদের খুবই কমনলি টেস্টেড ফ্যাক্ট। ওকে, তাহলে পেশেন্টের ডিসফেজিয়া এবং জয়েন্ট পেন আছে, তার মানে এটা তার জয়েন্ট পেন আছে এবং তার ডিসফেজিয়া আছে এবং রিকারেন্ট উইকনেস আছে। সো রিকারেন্ট উইকনেসের ক্ষেত্রে একটা জিনিস আমরা এখানে এভিডেন্স হিসেবে পাচ্ছি, হাইপোক্যালিমিয়া। কারণ হাইপোক্যালিমিয়ার কারণে কিন্তু অনেকগুলো পেশেন্টের রিকারেন্ট উইকনেস হতে পারে। সো আপনি যদি একটু ডাটা ইন্টারপ্রিটেশন যদি খেয়াল করে দেখেন, আমি যদি সবার আগে নজর দিই, পিএইচ এর দিকে নজর দিব। পিএইচটা এখানে ডিক্রিজ করছে। পিএইচ ডিক্রিজ মানে পেশেন্টের এখানে অ্যাসিডোসিস হয়েছে। সো পিএইচ ডিক্রিজ করলে যে অ্যাসিডোসিস হয়েছে, এটা একটা হতে পারে মেটাবলিক অ্যাসিডোসিস, আরেকটা হতে পারে রেসপিরেটরি অ্যাসিডোসিস। তো এটা মেটাবলিক অ্যাসিডোসিস না রেসপিরেটরি অ্যাসিডোসিস, এটা চেক করার জন্য আমাকে বাইকার্বনেটের দিকে তাকাতে হবে। আমি দেখলাম বাইকার্বনেটটা এখানে 16, তার মানে পিএইচও কম, বাইকার্বনেটও কম। মনে রাখবেন, যদি পিএইচ কম থাকে, বাইকার্বনেট কম থাকে, তাহলে এই অ্যাসিডোসিসটা মেটাবলিক কারণে। ওকে, যদি পিএইচ কম থাকে কিন্তু বাইকার্বনেট যদি বেশি হয়, তাহলে বুঝবেন এই অ্যাসিডোসিসটা আছে রেসপিরেটরি কারণে। ওকে, তাহলে আমরা কি বুঝতে পারলাম, দিস ইজ এ মেটাবলিক অ্যাসিডোসিস। এবং মেটাবলিক অ্যাসিডোসিস যখনই থাকবে, আমাকে চেক করে দেখতে হবে হোয়াট অ্যাবাউট দা কার্বন ডাইঅক্সাইড কম্পেনসেশন হয়েছে কিনা। এটা বোঝার জন্য 16-র সাথে আমি 15 যোগ করব। তাহলে যখনই 15 যোগ করে একটা অ্যাজাম্পশন পাওয়া যেতে পারে। তাহলে 16 আর 15 হচ্ছে 31, কার্বন ডাইঅক্সাইড আছে হচ্ছে 30, তার মানে এটা কাছাকাছি, তার মানে কম্পেনসেশনের মধ্যেই বলা যেতে পারে। তাহলে দিস ইজ মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে এই মেটাবলিক অ্যাসিডোসিসের, কম্পেনসেটেড মেটাবলিক অ্যাসিডোসিসে এটা কি কারণে হয়েছে অ্যাসিডোসিস? এটা কি কোনো নর্মাল অ্যানায়ন গ্যাপ না হাই অ্যানায়ন গ্যাপ? আমরা এখানে যদি একটু দেখি, যেখানে সোডিয়াম আর পটাশিয়ামের মধ্যে যোগ করলে কত হয়, এটা যোগ করলে প্রায় 143-এর মতো হয়, বা 142.5 হয়। আমি 142.5-ই লিখলাম। ওকে, আর এই দুটা যোগ করলে হয় 130। তাহলে আমি এখানে এই অ্যানায়ন গ্যাপ, দ্যাট মিনস হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে যে গ্যাপ, এই গ্যাপটা পাচ্ছি হচ্ছে 12। ঠিক আছে, এটা নর্মালি 8 থেকে 16। তাহলে আমরা এটা বলতে পারি, দিস ইজ নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। সো নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, এটা অন্যতম কারণ হচ্ছে ক্লোরাইড বেড়ে যাওয়া। ওকে, তাহলে দেখেন ক্লোরাইডটা বেড়ে গেছে। তাহলে এটার আমার অ্যাসিড বেস স্ট্যাটাস হচ্ছে হাইপার ক্লোরেমিক নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। আর সাথে পটাশিয়াম কম আছে, তাহলে আমি বলবো হাইপার ক্লোরেমিক নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস উইথ হাইপোক্যালিমিয়া। ওকে, এখন একটা জিনিস সবসময় খেয়াল রাখেন, তাহলে এই যে একটা পেশেন্টের হাইপোক্যালিমিয়া উইথ নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, আমাদের এই কন্ডিশনে বিশেষ করে রেনাল টিউবুলার অ্যাসিডোসিসের কথাটা আপনারা কখনোই ভুলবেন না। ওকে, আর যখনই রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, আপনাকে মাথায় রাখতে হবে ইন এ পেশেন্ট অফ ডিসফেজিয়া। ওকে, যার ডিসফেজিয়া আছে, তার ক্ষেত্রে কিন্তু কিছু কিছু কন্ডিশন, বিশেষ করে স্ট্রোগেন সিনড্রোম, শোগেন সিনড্রোম কিন্তু কমনলি রেনাল টিউবুলার অ্যাসিডোসিস সাথে জড়িত হতে পারে। শোগেন সিনড্রোম কিন্তু ডিসফেজিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে। কারণ কি, যেহেতু তার এই কন্ডিশনে কোনো স্যালাইভা প্রোডাকশন হচ্ছে না, খাবার গিলতে তার কিন্তু অনেক অসুবিধা হবে। এবং আরেকটা হিস্ট্রি কমনলি থাকতে পারে, ডিসফেজিয়া প্রচুর পরিমাণে পানির সাথে খাবে। ওকে, প্রচুর পরিমাণে পানি খাবে, এটাও কিন্তু একটা টিপিক্যাল হিস্ট্রি। সো ডিসফেজিয়া উইথ জয়েন্ট পেন, আমাদের কিন্তু রেনাল টিউবুলার অ্যাসিডোসিস উইথ শোগেন সিনড্রোম কমনলি মাথায় রাখতে হবে। তাহলে হোয়াট ইজ দ্য অ্যাসিড বেস স্ট্যাটাস? নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস উইথ হাইপোক্যালিমিয়া অ্যান্ড হাইপারক্লোরেমিয়া। কমপ্লিট ডায়াগনোসিস কি? এই নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিসটা, যেটা ডিসফেজিয়া জয়েন্ট পেন উইথ রেনাল টিউবুলার অ্যাসিডোসিস আছে, তার মানে এটা শোগেন সিনড্রোম। তাহলে শোগেন সিনড্রোম উইথ রেনাল টিউবুলার অ্যাসিডোসিস উইথ হাইপোক্যালিমিক পিরিয়ডিক প্যারালাইসিস। ওকে, এরপরে কিছু প্রশ্ন আসতে পারে যে এখানে কোন কোন কমনলি অ্যাসোসিয়েশন হতে পারে। অ্যাসোসিয়েশন গুলো কিন্তু ডেভিডসনের খুবই চৌম্বক অ্যাসোসিয়েশন গুলো আমাদেরকে মনে রাখতে হবে। যেমন শোগেন সিনড্রোমের ক্ষেত্রে কমনেস্ট অ্যাসোসিয়েশন মনে রাখবেন, প্রাইমারি বিলিয়ারি কোলাঞ্জাইটিস খুবই কমনলি অ্যাসোসিয়েটেড থাকে।
এর পাশাপাশি এসএলই, সিস্টেমিক স্ক্লেরোসিসের সাথে অ্যাসোসিয়েটেড থাকে। অনেক সময় দেখবেন যে এর সাথে ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিস থাকতে পারে, মায়াস্থেনিয়া গ্র্যাভিস হতে পারে, সিলিয়াক হতে পারে। সো কিছু কমন অ্যাসোসিয়েশন ফর শোগেন সিনড্রোম, যেহেতু অস্পিতে এটা খুবই কমন, একটা ভাইটাল টপিক, আমাদেরকে মনে রাখতে হবে। এখন যখন আন্ডারলাইং ডায়াগনোসিসের ইনভেস্টিগেশন অস্পিতে চাইবে, তখন আপনাকে একদম ইন জেনারেল স্পেসিফিক ইনভেস্টিগেশন গুলো লিখতে হবে। তাহলে কি ইনভেস্টিগেশন এই কন্ডিশনে করতে পারেন আপনি? প্রথম কন্ডিশন এখানে দেখেন, পেশেন্টের ডায়াগনোসিস শোগেন সিনড্রোম। তাহলে এই পেশেন্টের ডিসফেজিয়া আছে, তার মানে তার গ্রিটিআইও থাকতে পারে। সেই জন্য আপনাকে অবশ্যই একটা সীমার টেস্ট করতে হবে। সীমার টেস্টে আপনি দেখবেন যে এখানে এই আয়ের যে ওয়াটারি, যে আয়ে যে আহ, ইয়েগুলো, টিআর গুলো, এই টিআর প্রোডাকশনটা কমে গেছে। এবং এই কন্ডিশনে যদি আপনি রোজ বেঙ্গল টেস্ট করেন, তাহলে কিন্তু এই স্টেন টেস্টেও কিন্তু পজিটিভিটি পেতে পারেন। এক, এটা একটা অবশ্যই কানেকটিভ টিস্যু ডিজিজ, এই জন্য ইউ শুড ডু এ পেশেন্ট এএনএ। এএনএ কেন করবেন? এটা সেকেন্ডারি এসএল এর সাথে অ্যাসোসিয়েটেড কিনা। এক। দুই নাম্বার, এখানে অবশ্যই অ্যান্টি রো অ্যান্টি লা করবেন। রো এবং লা, রো হচ্ছে এসএসএ, লা হচ্ছে এসএসবি, এগুলো আপনাকে ম্যান্ডেটরিলি করতে হবে। কনফার্মেটরি টেস্ট হচ্ছে আপনি এখানে বায়োপসি করবেন, স্যালাইভারি গ্ল্যান্ড থেকে বায়োপসি করার চেষ্টা করবেন। ইভেন একটা স্ট্রোগেন যদি আপনি আনট্রিটেড রাখেন, এখান থেকে কিন্তু পরবর্তী সময় জেনারেলাইজ লিম্ফাডেনোপ্যাথি হতে পারে, লিম্ফোমানি আসতে পারে। সো যদি লিম্ফ নোড যদি এনলার্জ থাকে, অবশ্যই লিম্ফ নোড বায়োপসি করতে হবে। ওকে। পাশাপাশি স্ট্রোগেন থেকে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস ছাড়া একটা জিনিস অলওয়েজ ভুল মানে মনে রাখবেন, সেটা হচ্ছে এটা কিন্তু লাংসে ফাইব্রোসিস করতে পারে। তখন সেই কন্ডিশনে এইচআর সিটি স্ক্যান, ডিএলসিও, স্পাইরোমেট্রি, এই টেস্টগুলো করা লাগতে পারে। ইম্পর্টেন্ট ম্যানেজমেন্ট অপশন কি? এখানে পেশেন্টের কি হতে পারে? দেয়ার ইজ লেস প্রোডাকশন অফ সিক্রেশন। তাহলে এই জন্য পেশেন্টকে আপনাকে পর্যাপ্ত পরিমাণে সিক্রেশনগুলোর ব্যবস্থা করতে হবে। আর্টিফিশিয়াল টিয়ার সাপ্লিমেন্টেশন দেওয়া লাগতে পারে, আর্টিফিশিয়াল স্যালাইভা দেওয়া লাগতে পারে, ইভেন সামটাইমস পাইলোকার্পিন ক্যান হ্যাভ এ গ্রেট রোল। ওকে। হাইড্রোক্সিক্লোরোকুইন এখানে একটা ট্রায়াল দেওয়া হয়েছিল, কিন্তু সেই কন্ডিশনে কোনো একটা বেনিফিট পাওয়া যায়নি। সো এই ড্রাগগুলো এখানে অ্যান্সারে দেওয়ার চেষ্টা করবেন না। ওকে। এবং একটা জিনিস মনে রাখেন, এখানে রেনাল টিউবুলার অ্যাসিডোসিসও আছে, উইথ হাইপোক্যালিমিয়া আছে। তাহলে এখানে রেনাল টিউবুলার অ্যাসিডোসিসের জন্য অবশ্যই তাকে একটু ম্যানেজমেন্ট দিতে হবে, পটাশিয়াম ম্যানেজমেন্ট শুড বি গিভেন। ওকে। তাহলে একটা জিনিস হচ্ছে, আমি আগেই বললাম, দেয়ার ইজ নর্মাল অ্যানানগ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস উইথ হাইপোক্যালিমিয়া। সো কমপ্লিট ডায়াগনোসিস শোগেনস রেনাল টিউবুলার অ্যাসিডোসিস উইথ হাইপোক্যালিমিক পিরিয়ডিক প্যারালাইসিস। ওকে। এগুলো আমি অলরেডি বলেছি। নেক্সটে চলে আসি। আমি এখানে কিন্তু টিয়ার সাপ্লিমেন্টেশন, হাইপ্রোমেলোজের কথা আছে, আর্টিফিশিয়াল স্যালাইভা স্প্রে আছে, ওরাল জেল আছে, লট অফ থিংস আর দেয়ার। সো এগুলো আমাদেরকে জানতে হবে। ইভেন সিস্টেমিক পাইলোকার্পিন, এটার কিন্তু কিছুটা বেনিফিট আছে। আর যখনই আমি রেনাল টিউবুলার অ্যাসিডোসিসের চিকিৎসা দিব, পটাশিয়াম বাইকার্বনেট ইজ এ মাস্ট। এই অস্পিটা কিন্তু পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু আমাদেরকে খুব ভালো মতো জানতে হবে। ওকে। এরকম কিছু সিগনিফিক্যান্ট অস্পে নিয়ে আমি মাঝে মাঝে আপনাদের সাথে হাজির হওয়ার চেষ্টা করব। সো নেক্সট একটু কোশ্চেনটা আসি, এটা কম্পারেটিভলি একটু আপনাদের জন্য কমন একটা প্রশ্ন। দেখেন, একটা 26 ইয়ার্স ওল্ড কেম টু আস উইথ প্যালপিটেশন। যখনই প্যালপিটেশন পরীক্ষার জন্য থাকবে, এই ইসিজিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইসিজি গুলোর ক্ষেত্রে কিন্তু আপনি অত সময় পাবেন না ডায়াগনোসিস করার জন্য, আপনাকে ইসিজি গুলো দেখে আইডেন্টিফাই করে ফেলতে হবে। ওকে। আমি যদি শুরুতে একটু লেভেলগুলো দেখি, দেখেন এখানে ভি 1, মানে লিড 1টা একদম নেগেটিভ হয়ে গেছে, এবং লিড 3টা মোর পজিটিভ। তার মানে পেশেন্টের রাইট অ্যাক্সিস ডেভিয়েশন, পয়েন্ট নাম্বার 1। দুই নাম্বার, দেয়ার ইজ ট্যাকিকার্ডিয়া, কোনো ডাউট নাই। দেখছেন এখানে 3 ঘরের নিচে নেমে গেছে, নাম্বার 2। নাম্বার 3, দেখেন এখানে পিয়ার ইন্টারভালটা একদমই শর্টেন, পিয়ার ইন্টারভালটা একদমই শর্টেন, এবং দেয়ার ইজ প্রেজেন্স অফ ডেল্টা ওয়েভ। কারণ ডেল্টা ওয়েভ দেখেন, এখানে নর্মালি একটা পি ওয়েভ, পি এর পরে কোনো গ্যাপই নাই, স্লার্ড একটা আপিস্ট্রোক হয়ে গেছে। একটা যে দেখেন স্লার্ড আপিস্ট্রোক হয়ে গেছে, যখনই স্লার্ড আপিস্ট্রোক হবে উই কল ইট ডেল্টা ওয়েভ। তাহলে এখানে ডেল্টা ওয়েভ আছে, তার মানে এটা ডাব্লুপি ডাব্লু। ডাব্লুপি ডাব্লু কি কি কারণে বুঝলেন? পেশেন্টের শর্ট পিয়ার ইন্টারভাল, ট্যাকিকার্ডিয়া, ইনক্লুডিং স্লার্ট আপ স্ট্রোক ইন কিউআরএস কমপ্লেক্স, দ্যাট ইজ কল ডেল্টা ওয়েভ। তার মানে এটা ডাব্লুপি ডাব্লু, কোনো সন্দেহ নাই। ডাব্লুপি ডাব্লু পেলে অ্যাক্সেসরি কি পেয়েছেন? রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। এখন যখনই ডাব্লুপি ডাব্লু হবে, আপনি অ্যাক্সিস ডেভিয়েশন কোথায় আছে আর লিড 1-এ কি অবস্থা আছে, এই দুটা জিনিস আপনাকে দেখে ফেলতে হবে। তাহলে এখানে দেখেন, এই ভি 1-এর ডমিনেন্ট আর ওয়েভ আছে। ডমিনেন্ট আর ওয়েভ যখনই ভি 1-এ থাকবে, দিস ইজ টাইপ 1। ওকে। তাহলে এই কথাটা মনে রাখতে হবে। এর বাইরে আপনি এর সাথে বলতে পারেন মাল্টিপুল লিডে এসটি ডিপ্রেশন আছে, হ্যাঁ, টি ইনভার্সন আছে, এগুলো আপনি অ্যাড করতে পারেন। বাট গ্রস ফাইন্ডিংস গুলো কিন্তু এগুলো মনে রাখতে হবে। সো দিস ইজ ডাব্লুপি ডাব্লু সিন্ড্রোম টাইপ 1।
পয়েন্ট নাম্বার ওয়ান। এই পেশেন্টের অনেকগুলো অ্যাসোসিয়েশন থাকে, যেগুলো কন্ডিশনে অ্যাসোসিয়েশন থাকে সেগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কারণ অ্যাসোসিয়েশন কিছু কিছু কন্ডিশনে একটা ডিজিজের সাথে আরেকটা ডিজিজ জড়িত হতে পারে। সবগুলোর জন্য সাইন্টিফিক ব্যাখ্যা পাওয়া যায় না, কিন্তু একটা ডিজিজের সাথে আরেকটা ডিজিজ অ্যাসোসিয়েটেড থাকতে পারে। সো এটার সাথে কিন্তু কিছু কিছু ডিজিজ, যেমন ফ্রেডরিক্স অ্যাটাক্সিয়া, ওকে, ফ্রেডরিক্স অ্যাটাক্সিয়ার কমপ্লিকেশন হিসেবে অ্যাসোসিয়েটেড এইচওসিএম, ওকে, এই সময় অনেক সময় অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, ইউস্টেন অ্যানোমালি, এগুলো কিন্তু অনেক সময় অ্যাসোসিয়েটেড থাকতে পারে। সো এটা যে ওয়াইড স্পেকট্রাম অ্যাসোসিয়েশন, এটা আমাদেরকে মাস্ট জানতে হবে। ওকে, এই কন্ডিশনে কোন ড্রাগ অ্যাভয়েড করতে হবে এবং কিউরেটিভ ট্রিটমেন্ট। মনে রাখবেন, এটা অ্যাক্সেসরি পাথওয়ের জন্য। এমন একটা ড্রাগ যেটা অ্যাক্সেসরি পাথওয়েতে কন্ডাকশনটাকে আরো বাড়িয়ে দেয়, এই কন্ডিশনে কখনো ব্যবহার করা যাবে না। সো যেমন ভ্যারাপামিল, ডিলটিয়াজেম, যেগুলো অ্যাক্সেসরি পাথওয়েতে কন্ডাকশন বাড়ায়, এখানে কখনোই ব্যবহার করা যাবে না। কিউরেটিভ চিকিৎসা কি? যেটা যেহেতু এটা অ্যাক্সেসরি পাথওয়ের স্টিমুলেশন, অ্যাক্সেসরি পাথওয়েকে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলাশন দিয়ে বন্ধ করে দিতে হবে। ওকে, তাহলে কন্ডিশন দেখেন, দেয়ার ইজ সাইনাস ট্যাকিকার্ডিয়া যা আছে, রাইট অ্যাক্সিস ডেভিয়েশন, শর্ট পিয়ার ইন্টারভাল স্লাট আপ স্ট্রোক ইনক্লুডিং ডমিনেন্ট আরওএফ, আর কিছু কিছু লিডে কিছু চেঞ্জ আছে, এসটি ডিপ্রেশন আছে, টি ইনভার্সন আছে। সো দিস ইজ ডাব্লিউপি সিনড্রোম টাইপ এ। যখনই ওয়াকিং ডিফিকাল্টি নিয়ে আসবে, এই কন্ডিশনে ফ্রেডরিক্স অ্যাটাক্সিয়ার কথাটা অলওয়েজ মনে রাখবেন। ওকে, এবং ফ্রেডরিক্স অ্যাটাক্সিয়ার অ্যাসোসিয়েশন হিসাবে এইচওসিএম, অপটিক অ্যাট্রফি, এগুলো কিন্তু অ্যাসোসিয়েটেড মনে রাখবেন। ওকে, দুইটা ড্রাগ এখানে কখনোই ব্যবহার করা যাবে না, অ্যাজ আই টোল্ড আর্লিয়ার। একটা হচ্ছে ভেরাপামিল আর একটা হচ্ছে ডিগক্সি। কেন দিবেন না? কারণ এই যে এখানে প্রবলেম কি, নর্মালি কার্ডিয়াক কন্ডাকশনটা এই রুটটা ফলো করার কথা, এই রুট থেকে এসএ নোট, এভি নোট দিয়ে ভেন্ট্রিকুলার ছড়ানোর কথা। এখানে কি হয়েছে, এর সাথে আরেকটা অ্যাক্সেসরি রুট তৈরি হয়েছে। আমার উদ্দেশ্য কি, এই রুটটাকে যত তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া। ওকে, এখানে যদি আমি ভ্যারাপামিল ডিগক্সিন দিই, এই ভ্যারাপামিল ডিগক্সিন ধরেন এই কন্ডিশনে দিলেন, এটা কিন্তু অ্যাক্সেসরি পাথওয়েতে কোনো কাজ করবে না। ইট উইল ব্লক দ্য নর্মাল পাথওয়ে। যখনই নর্মাল পাথওয়েকে ব্লক করবেন, অ্যাক্সেসরি পাথওয়ে আরো স্টিমুলেটেড হবে। তখন কিন্তু পেশেন্টের এখানে একটা ফ্যাটাল রিদম ডেভেলপ করতে পারে। সো এই কন্ডিশনে ভ্যারাপামিল ডিগক্সিন এমন কোন ড্রাগ, যেই ড্রাগটা নর্মাল পাথওয়েকে ব্লক করে অ্যাক্সেসরি পাথওয়েকে অনুপ্রাণিত করতে পারে, উই শুড নট গিভ দোজ। তাহলে চিকিৎসা কি? এই যে অ্যাক্সেসরি যে পাথওয়ে, বান্ডল অফ কেন্ট, এটাকে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলাশনের মাধ্যমে নষ্ট করে দেওয়া। সো দ্যাট ইজ দ্য আইডিয়াল ট্রিটমেন্ট। সো এটাও কিন্তু পরীক্ষার জন্য খুবই ভাইটাল একটা ইসিজি। আচ্ছা, এটা এমআরসিপি পার্ট টু রিটেন। আমি চেষ্টা করবো প্রত্যেকটা সেশনে এক দুইটা ইম্পর্টেন্ট এমআরসিপি পার্ট টু, বা এক দুইটা আমার কাছে মনে হয় যে আপনাদের জানা উচিত, এরকম টপিক নিয়ে ডিসকাস করার চেষ্টা করব। এই ছবিটা একটু দেখেন, 87 ইয়ার্স পার্কিনসন, 7 days হিস্ট্রি অফ অ্যাবডোমিনাল ডিস্টেনশন অ্যান্ড কনস্টিপেশন। ফিজিক্যাল এক্সামিনেশনে বাউল সাউন্ড গুলো একটু স্লাগিশ আছে, দেখেন খুবই ইম্পর্টেন্ট। আর অ্যাবডোমিনাল একটা টেন্ডারনেস আছে, এবং রিবাউন্ড ফেনোমেনন আছে। দ্যাট মিনস দের ইজ সাম ডিগ্রি অফ প্রবলেম ইজ গোয়িং অন ইন দ্য অ্যাবডোমেন। ওকে, তাহলে এখানে কি কি পসিবিলিটি হতে পারে? ঠিক আছে, এটা আসলে আমি আপনাদেরকে বুঝাবো না, মানে অ্যান্সারটা আমি দেখাবো। এখানে একটা জিনিস চেক করে দেখেন, দিস ইজ কল রুইল সাইন বা রুইল পুল সাইন। এই সাইনটা কি জিনিস? এটা যখন হচ্ছে একটা রোটেটিং কোনো অবজেক্ট যখন ঘুরতে থাকে, পানির মধ্যে ঘুরতে থাকে, তখন মনে হয় না এই সমুদ্রের পানিতে যখন ঘূর্ণি তৈরি হয়, এই জিনিসটাই অনেকটা রুইল সাইন। ওকে, এটা কমনলি পাওয়া যায় সিগময়েড ভলভুলাসে। যখন একটা পেশেন্টের সিগময়েড ভলভুলাস থাকে, তখন কিন্তু এই সাইনটা আমরা কিন্তু খুবই কমনলি পেতে পারি। ওকে, তাহলে সিগময়েড ভলভুলাস, এটা কিন্তু খুবই কমনলি অ্যাসোসিয়েটেড থাকতে পারে। ওকে, তাহলে সিগময়েড ভলভুলাস যখন একটা পেশেন্টের থাকে, আমরা কিন্তু কফি বিন সাইন বা বিন সাইনের জিনিসটা আমরা সবই জানি। তো বিন সাইনটা টপিক্যালি মানে ইন জেনারেল এক্স রে করলে পাওয়া যায়। কিন্তু এটা যদি সিটি স্ক্যান রূপটা আমরা দেখতে চাই, সিটি স্ক্যানে ইউল গেট দ্য রিল পুল সাইন। ওকে, দেখেন টিপিক্যালি একটা রিল পুল সাইনের মতো এই কন্ডিশনে দেখতে পাওয়া যাচ্ছে। এই জিনিসটা অ্যাকচুয়ালি আসছে হচ্ছে, অ্যাজ আই টোল্ড আর্লিয়ার, এই যে একদম জাস্ট এর মতো রিলফুল সাইন অফ দ্য মেসেন্টারি, যখন মেসেন্টারিটা অ্যাবনর্মালি রোটেট করে, বা অ্যাবনর্মালি কোনো নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, লাইক পার্কিনসন, লাইক মাল্টিপল স্ক্লেরোসিস, লাইক ধরেন অনেক সময় অনেক পেশেন্টের বালবার মানে সিউডো বালবার পলসি থাকে বা এমএস থাকে, তখন কিন্তু এটা কিন্তু অ্যাসোসিয়েটেড পাওয়া যেতে পারে।
ওকে, তাহলে এই যে জিনিসটা, এটা বেশ কয়েক জায়গায় হতে পারে। এটা মেসেন্টারিতে হতে পারে, যেখানে একদম একদম বাউলটা রোটেট হতে পারে ডিউ টু কোনো নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, অথবা কোনো কারণে অ্যাবডোমেনটা অনেক ডিস্টেন্ডেড হয়ে আছে, তখন মেসেন্টারিক ভেসেলের মধ্যে এটা রোটেট করতে পারে। দুই নাম্বার, এটা অনেক সময় ওভারিয়ান টর্শনে হতে পারে, ইভেন টেস্টিকুলার টর্শনেও থাকতে পারে। সো এই সাইনটা আমাদের ক্ষেত্রে মনে রাখতে হবে। সো হোয়েন এভার ইউ আর গেটিং সিগময়েড ভলভুলাস ডিউ টু, এটা কমনেস্ট কিছু এটিওলজি পার্কিনসন, ইভেন আমি আপনাকে বললাম কিছু সিরোবালবার পলসি, ইভেন মাল্টিপল স্ক্লেরোসিস। আরেকটা কথা কখনো ভুলবেন না, এটা যদিও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, বাট ক্লিনিক্যাল ইম্পর্টেন্ট, ক্রনিক সিজোফ্রেনিয়া। ক্রনিক সিজোফ্রেনিয়াতে কিন্তু অনেক সময় পেশেন্টের লাইফ স্টাইল, অ্যাক্টিভিটি, অনেক কিছু এগুলোর সাথে কিন্তু অ্যাসোসিয়েটেড থাকতে পারে। ইভেন একটা পেশেন্ট যদি ক্রনিক ল্যাক্সেটিভ অ্যাবিউজ করে, তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা থাকতে পারে। সো প্রথম সেশন এই পর্যন্তই। আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন, এবং কি আপনাদের আপকামিং ডিজায়ার কি কি আছে, বা কি কি জিনিসগুলো আলোচনা করলে আপনাদের জন্য সুবিধা হয়, এই ফিডব্যাকটুকু আপনারা জানার চেষ্টা করবেন। সো দ্যাটস ইট ফ্রম টুডেস সেশন। থ্যাংক ইউ সো মাচ।